শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নন, আমাদের সাথে আমাদের সমর্থনে আরও যারা গণতান্ত্রিক অংশের প্রার্থী রয়েছেন, আমি তাদের সকলের তরফ থেকে, আমার নিজের তরফ থেকেও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং আদাব জ্ঞাপন করছি। আমাদের দেশে বা রাজ্যে যতগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, নির্বাচনের মধ্য দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হয় সবকটেই তার স্ব ক্ষেত্রেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ গঠনে, জাতি গঠনে, এই দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে আমরা এ সম্পর্কে সকলে আমরা অবগত আছি। কিন্তু তার মধ্যেও এটা আলাদা করে বলতে হয়, গ্রাম পঞ্চায়েতে নির্বাচন, আরেক দিক থেকে বলা যায় গ্রাম সরকার তৈরি করার যে এই ব্যবস্থা, এটা এই অন্য সমস্ত গুরুত্বের চাইতে আরো অনেক বেশি। কেন সেটা বেশি? এখনো আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, শতকরা 70% মানুষ তারা গ্রামে বসবাস করেন। তাদের জীবন জীবিকা কৃষি নির্ভর, হয় কৃষক, নতুবা ক্ষেতমজুর, নতুবা জমিয়া। আমাদের দেশের অর্থনীতিকে বলা হয় কৃষি নির্ভর অর্থনীতি। কাজেই এই 140 কোটি মানুষের ভাগ্যকে যারা নিয়ন্ত্রণ করবে বা করছে, যে সংস্থাগুলির দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে, সেই সংস্থা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সেই সংস্থাগুলি যদি দায়িত্বশীল, দেশপ্রেমিক, সৎ এবং আমাদের দেশের সংবিধান অর্থাৎ গণতন্ত্রের ভিতের উপর দাঁড়িয়ে তার প্রতি যদি দায়বদ্ধ না হয়, তার প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, তাহলে এই গ্রাম স্বরাজ বা গ্রাম সরকার, দেশ গঠনের কাজ, এটা সুচারুভাবে হতে পারে না। কিন্তু শুরুতে বলতে হয়, আমাদের দেশে এবং এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতাসীন হওয়ার পর এই ত্রিপুরাজ্যের মধ্যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন, কালো টাকা আরো নানা অনৈতিক কায়দায় এ রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর তারপর দ্বিতীয়বার আবারও, যদিও জনগণের ভোটে তারা হেরেছেন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট তারা পায়নি, কিন্তু আরেকটা সুবিধাবাদী দল তাদের সাথে কারসাজি করে দ্বিতীয়বার তারা ক্ষমতায় আজকে বসেছেন। আমরা কি দেখি? গত 6 বছরে এই ত্রিপুরাজ্যের উন্নয়নকে তারা স্তব্ধ করে দিয়েছে। এই ত্রিপুরাজ্যে গণতন্ত্রের কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করে দিয়েছে। এই ত্রিপুরাজ্যের মধ্যে উন্নয়নের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, এ রাজ্যের মানুষ কি গ্রামের, কি শহরের, কি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে বা পঞ্চায়েত সমিতির নেতৃত্বে বা শহরে মিউনিসিপাল কাউন্সিল, নগর পঞ্চায়েতের নেতৃত্বে আমাদের
সহায় সম্পদ যা আছে সমস্ত কিছু নিয়ে এই রাজ্যকে সব দিক থেকে সমৃদ্ধ করে তোলার, এ রাজ্যকে অন্যতম আমাদের দেশের জনগণের যে ন্যূনতম চাহিদা পূরণ করার সেরকম একটা প্রতিযোগিতার মধ্যে যখন এই রাজ্যটাকে বামপন্থী ফ্রন্ট সরকার তিলে তিলে গড়ে উঠেছিল, গত 6 বছরে আমরা দেখছি প্রায় প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সেই স্বপ্ন, আমাদের সে প্রতিজ্ঞা, আমাদের সে প্রস্তুতি, আমাদের সমস্ত উদ্যোগকে এই 6 বছর এটাকে একদম দুর্বল করে দিয়েছে। আর সেই জায়গায় সবচেয়ে বড় আঘাত হেনেছে এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায়। বন্ধুগণ, এখানে আপনারা যারা প্রবীণরা আছেন বা অন্যান্য বয়স্করা আছেন, আমাদের অভিজ্ঞতা কি ছিল? গ্রাম স্বরাজ বা গ্রাম পঞ্চায়েত এই শব্দটার সাথে আমাদের দেশের মানুষ, আমরা ভারতীয়রা বহু আগে থেকেই তার সাথে আমাদের পরিচিতি। সেই স্বাধীনতার আন্দোলনের সময় থেকেই মহাত্মা গান্ধীও বলতেন, ভারতকে গড়তে হলে পরে গ্রামকে গড়তে হবে, ভারতকে চিনতে হলে পরে গ্রামে যাও, ভারতকে মজবুত করতে হলে পরে গ্রামের অর্থনীতিকে সতেজ করো। স্বাধীনতার পর সেই আহ্বান থেকেই গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছে, কিন্তু সত্যিকারের সে গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষকে চিনবার, গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করবার, গ্রামের মানুষের হাতে প্রকৃত ক্ষমতা তুলে দেওয়ার এগুলি হয়নি। হাত তোলা ভোট হয়েছিল। গ্রামের মাতব্বর যারা মুরল, মহাজন, সুদখোর, এ সমস্ত লোকগুলো তারাই পঞ্চায়েতে দাঁড়াতেন। হাত তোলা ভোট ছিল, তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার সাহস কারো হতো না। কাজেই মহাত্মা গান্ধীর সেই স্বপ্ন, স্বাধীনতা আন্দোলনের যারা সৈনিক, তাদের সে আকাঙ্ক্ষা তা পূরণ হয়নি। 1978-এ বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর আমরা সে অবগুণ্ঠনে তার পরিবর্তন নিয়ে আসার জন্য সে উদ্যোগ শুরু হয় যে না, পঞ্চায়েতের ভোট হবে লোকসভা বিধানসভার মতো গোপন ভোটে। কারণ গোপন ভোটে না হলে পরে গ্রামের সাধারণ মানুষ, গরিব গরিব মানুষ, দুর্বল ক্ষেতমজুর, জুমিয়া, এরা গ্রামের মোড়লদের বিরুদ্ধে বা মহাজনদের বিরুদ্ধে ভোট দিতে সাহস করবে না। শুধু গোপন ভোটে পঞ্চায়েত ভোটের ব্যবস্থা করার মধ্য দিয়েই সেখানে ক্ষান্ত হয়নি বামফ্রন্ট। সেখানে দুর্বলদের জন্য, পশ্চাৎপদদের জন্য রিজার্ভেশন, মহিলাদের জন্য রিজার্ভেশন। এই ত্রিপুরাজ্যের মধ্যেই ৭৭তম সংবিধান সংশোধন হয়ে ত্রিস্তর পঞ্চায়েত সারা দেশে লাগু হবার আগে এই ছোট্ট ত্রিপুরাজ্য ব্যালটে ভোট, মহিলাদের জন্য সংরক্ষণ, পশ্চাৎপদের জন্য সংরক্ষণ, এবং এটা শুধু আসনের ক্ষেত্রেতে না, পদের ক্ষেত্রেতে, অর্থাৎ গ্রাম প্রধান, চেয়ারম্যান, এই সমস্ত ক্ষেত্রে তো নিয়ে এসে একটা যুগান্তকারী পরিবর্তন এখানে এনেছে। কিন্তু ভোটের মাধ্যমে
শুধু কিছু লোক নির্বাচিত করলে তো হবে না, তাকে ক্ষমতা দিতে হবে, পরিকল্পনা রচনা করার জন্য, বরাদ্দ পঞ্চায়েতের ইচ্ছা অনুযায়ী খরচ করার জন্য। এর আগেও তো ব্লক ছিল ৭৮ সালের আগে। ব্লকে বিডিও সাহেব ব্রিটিশ আমল থেকে বা আজকের দিনেও তিনি চিফ সেক্রেটারি হন বা ডিএম হন বা এসডিএম বিডিও, সরকারি আমলাদের বলা হয় পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবক। কিন্তু ৭৮ সালের আগে বিডিওরা সেবক ছিলেন না, ডিএমরা পাবলিক সার্ভেন্ট ছিলেন না, তারাই তো হর্তা কর্তা বিধাতা। তৎকালীন যারা মোরল মাতব্বর, এদের সাথে দহরম মহরম, এদের বাড়িতে খানা পিনা সবকিছু, দারোগা পুলিশ থেকে শুরু করে সবাই এই কিছু লোকের মধ্যেই সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। কেন তারা গ্রামের পঞ্চায়েতের প্রধানের হুকুম শুনবেন, গ্রামের পঞ্চায়েতের রেজুলেশন অনুযায়ী কাজ করবেন? বামপন্থী ফ্রন্ট সরকার সেই জায়গাতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ করার মধ্য দিয়ে সেই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত তারাই ঠিক করবে কোন গ্রামে কোন দিক দিয়ে রাস্তা যাবে। 10টা ঘর আসলে পরে কে পাবে, বা অন্য যে কোনো সুযোগ সুবিধা কিভাবে বন্টিত হবে। এখানেই শুধু সীমাবদ্ধ রইল না, বামপন্থী ফ্রন্ট সরকার সর্বভারতীয় ক্ষেত্রেতে আইন পাশ হওয়ার আগে এই ত্রিপুরাজ্যের মধ্যে আইন তৈরি করেছে যে না, আমাদের প্রথম 5 বছর, তারপরে 5 বছর, 10 বছর অভিজ্ঞতার ভিত্তিতে বামপন্থী ফ্রন্ট সরকার সেখানে আরো যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসলো। গ্রাম সভা, নির্বাচিত 7 জন বা 9 জন বা 11 জন লোক, শুধু তারাই তো গ্রামের সব না। হ্যাঁ, তারা নির্বাচিত, কিন্তু গ্রামে কোনো প্রকল্প রূপায়িত হবে, সুযোগ সুবিধা বন্টিত হবে। ওয়ার্ড সভা, গ্রাম সভা করে গ্রামের সমস্ত অংশের মানুষ, সেখানে কোনো দল থাকবে না, মত থাকবে না, গোষ্ঠী থাকবে না। নির্বাচনের সময়তে রাজনৈতিক দল থাকে, চিহ্ন থাকে, এগুলা কিচ্ছু থাকবে না। সেই ওয়ার্ডের মানুষ, সেই পাড়ার মানুষ, সেই গ্রাম পঞ্চায়েতের মানুষ তারা ঠিক করবেন সে গ্রামের অগ্রাধিকার। এইভাবে এই ত্রিপুরাজ্য সারা দেশকে পথ দেখিয়েছে। সেই পথে, সেই পদ্ধতিতে এই ত্রিপুরাজ্য একদা অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, অশিক্ষা কুশিক্ষা মানে গ্রামের নিত্য দিনের এখানকার দিনলিপি, কুসংস্কার ইত্যাদি এই গ্রাম পঞ্চায়েত যখন দেখল যে না, দেশ নির্মাণের, রাজ্যকে গঠনের, আমার গ্রামকে সাজানোর দায়িত্ব তো আমাদের, কেন আগরতলা থেকে মন্ত্রী আসতে হবে, কৈলাসহর থেকে ডিএম আসতে হবে? তখন অবিভক্ত জেলা ছিল। কেন এসডিএম সাহেবরা, বিডিও সাহেবরা এরাই শুধু হুকুম দেবেন? আমরাই আমাদের পরিবারের, আমাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, তাদের ভবিষ্যতের জন্য আমাদের অর্থনীতি, আমাদের আয় উন্নতি কি হবে, আমাদের এলাকা কিভাবে গড়ে উঠবে, সে ব্যবস্থা করেছে।
এখানে শেষ না, বামপন্থী ফ্রন্ট সরকার আরো এগুলো বছর শেষে সেই গ্রাম সভা যে প্রজেক্ট ঠিক করলো, যে অর্থ খরচ করলো, বই ছেপে সেই গ্রামের কোন পরিবার, কোন ব্যক্তি, কোন নারী, কোন পুরুষ, কোন বিপিএল, কোন ভূমিহীন এই সুযোগগুলো ভোগ করেছে, কোন ওয়ার্ডে কি প্রকল্প হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেটা লিপিবদ্ধ করে জনগণের সামনে সে গ্রাম পঞ্চায়েতকে আবার উপস্থিত করতে হবে। গ্রামের মানুষ সেখানে যদি কোনো ভুল থাকে প্রধানের সামনে, চেয়ারম্যানের সামনে আঙ্গুল তুলে তাদের বক্তব্য বলতে পেরেছেন। তাদের কোনো সেরকম প্রস্তাব থাকলে পরে আগামী দিনের জন্য বলতে পেরেছেন। এই ছিল ত্রিপুরা, এই ছিল গ্রাম পঞ্চায়েত। সারা দেশের মধ্যে এই ত্রিপুরা মডেল হয়েছিল। সেই গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের দেশে গ্রামীণ মানুষ, কৃষক, ক্ষেতমজুর বা জমিয়াদের জন্য আমাদের পার্লামেন্ট যে সমস্ত আইন রচনা করেছে, সে আইনের ভিত্তিতে যে সমস্ত প্রকল্প চালু হয়েছে দেশে, 100 দিনের কাজের গ্যারান্টি বা সংক্ষেপে আমরা বলি রেগা, সে আইন আজও বলবৎ আছে। তার একটা শব্দ, একটা লাইন পরিবর্তন হয়নি। সে আইন বলে রেগার কার্ড কোন পরিবারের থাকলে সেই পরিবার যদি কাজ চায় তাকে বছরে 100 দিন কাজ দিতে হবে। আর কাজ চাওয়ার যদি তার 10 দিন বা 14 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে যদি দিতে না পারে, সরকার তাকে তার জন্য জরিমানা দিতে হবে, সে কাজ না করলেও। এই ত্রিপুরাজ্য, এই ত্রিস্তর পঞ্চায়েত, জীবন্ত পঞ্চায়েতের হাত ধরে সারা দেশে যতদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল 2018 ইংরেজি অবধি সারা দেশের মধ্যে বারবার আমরা প্রথম হয়েছি। দিল্লিতে যখন ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার ছিল, সেই সময়তেও 14 সাল থেকে 17 সাল যখন দিল্লিতে বিজেপি আসলো, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার হলো, সেই সময়তেও ত্রিপুরাজ্যের মধ্যে গ্রামের সে উন্নয়নের চেহারা, তার মধ্যে পরিবর্তন ঘটেনি। আমাদের সাফল্যের যে খতিয়ানে এখানে কোনো ধরনের শ্লথতা আসেনি। কেন্দ্রীয় সরকার বারে বারে তার মূল্যায়নের ভিত্তিতে তাদের অফিসারকে এখানে পাঠিয়ে আমাদের রাজ্যের অগ্রগতি বিচার করে আমাদেরকে পুরস্কৃত করেছেন। এবং এতে শুধু 100 দিন কাজের গ্যারান্টির মধ্য দিয়ে গড়ে 90, 92, 93, 95, 96 দিন করে আমরা কাজ দিইনি। শুধু মজুরি পাওয়ার ব্যবস্থা আমরা করিনি, সেই মজুরি বা যে শ্রম তৈরি হয়েছে সেই শ্রমের মধ্য দিয়ে আমাদের গ্রামের চেহারা পরিবর্তন হয়েছে। গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, গ্রামের স্কুলের মাঠ, গ্রামের ক্ষেতের চেহারা, গ্রামের যে সমস্ত টিলাগুলো আগে কোনো ধরনের চাষবাস হতো না, এসব জায়গায় রাবার বাগান, ফলের বাগান, তুত বাগান, নানা অর্থ করে ফসল এসছে, গ্রামের মানুষের আয় হয়েছে। এই ছিল ত্রিপুরা। কিন্তু বন্ধুরা, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে, সেই ত্রিপুরার ছবি কি আজকে আছে? সেই ত্রিপুরার ছবি কি গত 6 বছরে আমাদের চোখে পড়ে কোথাও?
এই 6 বছরে গ্রাম সভা শব্দটা কেউ শুনেন? গ্রাম সভা শব্দটা কোথাও শুনতে পান আপনারা? গত 6 বছরে এরা বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। স্লোগান তো খুব সুন্দর, মুন্সিয়ানা আছে, বাহবা দিতে হবে, কিন্তু সবকা সাথ সবকা বিকাশ সেই স্লোগান তার যে মর্মার্থ আছে তা কি অনুরণিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে? বলুন, গত 6 বছরে কোন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এরকম ভাবে বই ছেপে বিলি করেছে? শুধু তা না, এই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে এখনো আইন আছে। আইন কি? আইন শুধু পঞ্চায়েতের যে হিসাব বিকাশ, গ্রাম সভা করে গ্রামের জনগণকে হিসাব দেওয়া না। সরকারের অডিট ডিপার্টমেন্ট অর্থাৎ যারা হিসাব নিকাশ পরীক্ষা করেন তারাই শুধু পরীক্ষা করবেন না, কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলার এন্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল বা যেটাকে সংক্ষেপে বলা হয় এজি, তারাই শুধু পরীক্ষা করবেন না, আমাদের দেশের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাতে আরেকটা অডিট, থার্ড পার্টি অডিট, একটা সর্বভারতীয় এনজিও, সর্বভারতীয় এরকম একটা সংস্থা, তারা যে কোনো সময় যে কোনো জেলাতে গিয়ে, যে কোনো পঞ্চায়েত সমিতিতে গিয়ে, যে কোনো পঞ্চায়েতে গিয়ে তারা হিসাব চাইবেন, হিসাব দেখবেন। গ্রাম পঞ্চায়েতকে, পঞ্চায়েত সমিতিকে তার প্রত্যেকটা পঞ্চায়েতের দেওয়ালে বিরাট করে সাইনবোর্ড লাগাতে হবে, রেগার কত কাজ হয়েছে, আবাস যোজনায় কটা ঘর হয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে, কত হেক্টর বাগান হয়েছে, কৃষি খাতে বা অন্যান্য খাতে কি সাহায্য হয়েছে। কোন পঞ্চায়েতে আজকে সেই সাইনবোর্ড দেখতে পান আপনারা? সব মিসিং, সব হাওয়া। আজকের যে সরকার, আজকের যে শাসক দল, তারা কাউকে হিসাব দেয় না, কাউকে জবাবদিহি করে না। তারা তাদের যে রাজনীতি সারা দেশে, তারা শুধু জনগণকে ভিক্ষা দেয়, অনুকম্পা করে। এই দেশের মানুষ তাদের কাছে ভিখারি, তাদের কাছে হাত পেতে থাকতে হবে, মাথা নত করতে হবে, তাদের কাছে প্রশ্ন করা যাবে না। আজকে এইভাবে গোটা ত্রিপুরাজ্যের মধ্যে শুধু পঞ্চায়েত না, ত্রিস্তর পঞ্চায়েত না, সমস্ত ক্ষেত্রেতে এই ত্রিপুরাজ্যের দুর্নীতি এখন রোগের মধ্যে এখনো বলা হয় ক্যান্সার রোগ সবচেয়ে বেশি মারণ রোগী, বলা হয় ক্যান্সার হ্যাজ নো আনসার। ত্রিপুরাজ্যের দুর্নীতি এখন ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ভারতীয় জনতা পার্টি তাদের এই নীতির কারণে, কাজেই সেই ভারতীয় জনতা পার্টি তারা জানে এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, এই রাজ্যের মানুষ বারে বারে কায়েমি স্বার্থের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই রাজ্যের মানুষ যারা বামপন্থী ফ্রন্টের সেই শাসন দেখেছে। পঞ্চায়েত মানে জনগণের পঞ্চায়েত, সরকার মানে জনগণের সরকার, আর জনগণ মানে প্রভু আর
ইয়ে না, বৃত্ত না। সরকারের সাথে জনগণের সম্পর্ক সেবক আর যারা সেবা প্রাপক তাদের। কিন্তু গত 6 বছরে এটা নেই। কাজেই ত্রিপুরার যে জনগণ 2018-তে তাদের ভুল ভুলাইয়া সমস্ত প্রতিশ্রুতিতে ভিশন ডকুমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, এই সমস্ত স্লোগানে যারা ক্ষণিকের জন্য ভুলেছিলেন, একটু মোহগ্রস্ত হয়েছিল, তাদের ভুল ভাঙছে, ভুল ভেঙেছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে, রাস্তায় নেমেছে, নামছে। প্রত্যেক দিন 365 দিনের মধ্যে আমরা দেখি ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো প্রান্তে, কোনো জায়গায় শিশু, কোনো জায়গায় মহিলা, কোনো জায়গায় কৃষক, কোথাও ক্ষেত মজুর, ওই আগরতলা শহরে বেকার যুবক, এমনকি শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ, যাদেরকে নানা প্রতিশ্রুতিতে ঠকানো হয়েছে, আজকে ভুল ভাঙছে, তার প্রতিবাদ করছে। এটাই হলো এই মোহভঙ্গের তার চিত্র, তার প্রমাণ। কাজেই এই পার্টি 18 ইংরাজির পর যতগুলো ভোট হয়েছে, 2018-তে জবরদস্তি করে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতগুলো দখল করার পর উপনির্বাচন জবরদখল করে তারা দখল নিয়ে নিয়েছে। 2019-এর পঞ্চায়েত নির্বাচন 96% আসনে বিরোধীদেরকে মনোনয়ন পত্র জমা দিতেই দেওয়া হয়নি। বহু ব্লকে ঢুকতে দেওয়া হয়নি। এডিসিতে তো ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, আজকে 4 বছর নামগন্ধ নেই ভিলেজ কমিটি ভোট করার জন্য। মিউনিসিপালের ইলেকশন, সেখানেও আপনাদের কাছে ধর্মনগর বা এখানে পানিসাগর দেখেছেন আপনারা, সেখানেও নানা কায়দায় বিরোধীদের কণ্ঠস্বর করার চেষ্টা করে, এই হনন করার চেষ্টা করা হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনের পরিস্থিতি একটা অন্যরকম ছিল, সেরকম ভাবে পারেনি, অন্য কায়দায় করেছে। কিন্তু 2023-এ ক্ষমতায় আসার পর সোনামুড়া মহকুমার 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো, ধনপুর এবং বক্সনগর। যে বক্সনগরে 2023-এর ভোটে 5,500 ভোটে হেরেছে, সেই বক্সনগরে মাত্র 7 মাসের ব্যবধানে নাকি তারা 82% ভোটে তারা জিতে গেছে। ধনপুরে যেখানে মাত্র 1000 ভোটে জিতেছিল 23-এ, সেই ধনপুরে নাকি 18,000 ভোটে তারা জিতে গেছেন। এগুলো যে প্রকৃত ভোট হয়নি সবাই জানেন। সর্বশেষ গেল লোকসভা নির্বাচন, কি পরিস্থিতিতে ভোট হয়েছে। প্রায় অর্ধেক বুথে বিরোধী দলের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বহু এলাকায় প্রচার করতে দেওয়া হয়নি। তার মাত্র 2 মাসের মাথায় এই পঞ্চায়েতের 30 স্তর পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে। লোকসভার ভোটে নাকি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী 72% ভোটে জিতেছেন, আর এই পূর্ব ত্রিপুরা আসনে 69% ভোটে জিতেছেন। তাহলে যে পার্টি মাত্র 2 মাস আগের কোনো একটা ভোটে 72% এবং 69%, অর্থাৎ গড়ে
70% ভোটে যেতে, সেই পার্টি কেন্দ্রীয় জোড়াতালি করে কোনো রকমে ডুবতে ডুবতে গিয়ে নৌকায় উঠতে পেরেছে। সেই পার্টিকে তো এই পঞ্চায়েত নির্বাচনে এত ইতস্তত হওয়ার কথা না, জনগণের সামনে দাঁড়াতে এত ভয় পাওয়ার কথা না। এই নির্বাচনটাকে আরেকটা প্রহসনে পরিণত করার জন্য এত সব কারসাজি করতে হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলছেন 100% আসন দখল করতে হবে। কেন বলছেন জানেন? কারণ তার পূর্বসূরি বিপ্লব কুমার দেব 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছেন। কাজেই বিপ্লব দেবকে যদি ছাপিয়ে না নেওয়া যায়, চেয়ারটা থাকে কিনা। কাজেই 100% টার্গেট। তার জন্য প্রস্তুতি কি? গুন্ডা, মস্তান আর প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করা। কিন্তু 2019-এর মতো 2024 হয়নি। ত্রিপুরাজ্যের মানুষ রুখে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে কুর্নিশ জানাই উত্তর ত্রিপুরা এবং এই 59 জেলার এখানকার জনগণ। গ্রাম পঞ্চায়েত তার ত্রিস্তরে সব মিলিয়ে প্রায় 8,000-এর মতো আসন, তার মধ্যে 30% আসনে লড়াই হচ্ছে। ঘটনা এরকম না, শুধু উত্তর ত্রিপুরা এবং 59 জেলাতেই বিরোধী দলের সমর্থক আছে। এখানে শুধু বিরোধী দলের পতাকা আছে, সিপিআইএম, বামফ্রন্ট আছে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী, পশ্চিম ত্রিপুরা বা সিপাহীজলা, ধলাই নেই, এরকম তো না। আপনার পত্রপত্রিকা দেখেছেন 35টা ব্লকে এই ভোট হচ্ছে। তার মধ্যে প্রায় বেশিরভাগ ব্লকে সকাল 9টা থেকে মনোনয়নপত্র চলাকালীন সময়েতে 3টা অবধি মনোনয়নপত্র জমা দেওয়া যায়। 3টা অবধি সমাজ বিরোধীদেরকে রেখে দিয়ে, লাঠি সোটা দিয়ে যারাই গেছে, বিডিও চেম্বারের ভিতরে ঢুকেও বিরোধী দলের নেতৃত্বকে, প্রার্থীদেরকে পিটানো হয়েছে। একজন প্রার্থীকে পিটিয়ে খুন করা হয়েছে। তার মধ্যেও ডাক্তার মানিক সাহার সে স্বপ্ন 100% দখল করার, এটা পারেনি। এবং সেদিক থেকে আপনার উত্তর ত্রিপুরার মানুষ, এই 59 মানুষ এই লড়াইয়ে আজকে সারা ত্রিপুরাজ্যকে না, সারা ভারতবর্ষকে আজকে পথ দেখিয়েছেন। না, এইভাবে বিজেপিকে ওয়াকওভার দেওয়া যায় না, তার কাছে মাথা নত করা যায় না। কাজে এই জায়গায় এবারের নির্বাচন শুধু আপনাদের পানিসাগর পঞ্চায়েত সমিতির দখল করার ভোট না, বা রোয়া গ্রাম পঞ্চায়েতে বামপন্থী এবং গণতান্ত্রিক দলগুলোর প্রার্থীদেরকে বিজয়ী করার ভোট না। এই নির্বাচন এই দুর্নীতিবাজ, গণতন্ত্র বিরোধী, যারা মানুষের অধিকারকে স্বীকার করে না, সম্মান করে না, দেশের আইনকে তোয়াক্কা করে না, তাদের হাত থেকে সৎ, নিষ্ঠাবান, জনগণের প্রতি জবাবদিহি, কর্তব্যপরায়ণ লোকেদের হাতে দায়িত্ব তুলে দেওয়া না। এই নির্বাচন তার চেয়েও বেশি অর্থবহ, তার চেয়েও বেশি আরো দায়িত্ব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত। সে দায়িত্বটা কি? শুধুমাত্র
রুয়া পঞ্চায়েত বা পানিসাগর পঞ্চায়েত সমিতি দখল করলেই তো ত্রিপুরাজ্যের আজকের যে এই ক্যান্সার রোগ, আজকের যে এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রহীনতা, অরাজকতা যে চলছে, মগের মুল্লুক চলছে, এ থেকে ত্রিপুরা মুক্ত হবে না। এই ত্রিপুরাকে মুক্ত করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করার মধ্য দিয়ে। কাজেই এই পঞ্চায়েত নির্বাচন একটা দোতলা তিনতলা ঘরে উঠতে গেলে পরে একটা একটা করে সিঁড়ি যেমন ভেঙে উঠতে হয়, ঠিক এটাও আগামী দিন ত্রিপুরাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারে, ত্রিপুরা রাজ্যের সংবিধানকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার যে আমাদের সংকল্প, এই ত্রিপুরাজ্যকে এই লুটেরা এবং যারা আমাদের সমস্ত অধিকার, এই ত্রিপুরাজ্যের সমস্ত আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে, আগামী দিন তাদেরকে হটিয়ে এ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা না হয় কি হবে? তাদের কেন্দ্রীয় সরকার স্লোগান তুলছে বিকশিত ভারত, অমৃতকাল। আজকে দেশের অবস্থা কি? পার্লামেন্টের অধিবেশন চলছে, বাজেট অধিবেশন চলছে। দেশের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি অনেক বাগাড়ম্বর করছেন, দেশ এগিয়ে যাচ্ছে, ভারত বিশ্বগুরু হয়ে যাচ্ছে। কিন্তু দেশের প্রথিত দশা অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সমস্ত সংস্থাগুলো, বিশ্ব ব্যাংক, IMF, ইউনিসেফ, ইউনেস্কো, তাদের মূল্যায়নে, তাদের বিচারে আজকে ভারত কি? এই ভারত স্বাধীনতার পর এত বেকারি ভারতবর্ষে এত সংখ্যক বা সংখ্যানুপাতে এত কখনো ছিল না। ব্রিটিশ আমলেও এ দেশের ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য এত ছিল না, সে ব্রিটিশের আমলে যা ছিল, আজকে যা হয়েছে, আদানি আম্বানি এরকম কয়েকটা পরিবারের হাতে দেশের 70% সম্পদ কক্ষিগত হয়েছে। কিভাবে হয়েছে? গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে চুরে আমাদের দেশের পার্লামেন্টকে সেখানে বড় লোকদের জন্য সেরকম ভাবে আইন তৈরি করে কৃষকদের ঠকিয়ে, ক্ষেত মজুরদের ঠকিয়ে, এই দেশের সংখ্যালঘু, এই দেশের তপশিলি উপজাতি এবং দুর্বল অংশের মানুষ, তাদের ঠকিয়ে তাদের হাতে সমস্ত সম্পদ আজকে পুঞ্জীভূত করেছে। দেশের রেলের অর্ধেক মালিক আজকে আদানি। দেশের বিমানবন্দর বড় বড় কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই সব আম্বানিদের হাতে। দেশের সমস্ত বন্দর আম্বানিদের হাতে। দেশের ব্যাংকগুলো, এগুলো আজকে তুলে দেওয়া হচ্ছে। আগামী দিন এদেশের অবস্থা আরো সঙ্গীন থেকে সঙ্গীনতর হয়ে যাচ্ছে সে জায়গাতে। তাদেরই বসংবত্রা আজকে ত্রিপুরাজ্যের মধ্যে। কি বলেছিল আমাদেরকে যে বিজেপি সরকার আসলে পরে এর আগেকার 5 বছরে 7 লক্ষ চাকুরি হবে। সরকারে যারা অনিয়মিত যারা কাজ করেন, রেগা কর্মী, জাতীয় স্বাস্থ্য মিশন কর্মী, সর্বশিক্ষা অভিযানের কর্মী,
10,323 যাদেরকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দিয়েছিল তাদের চাকরি খারিজ করার জন্য, তার সাথে সমস্ত দপ্তরে কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, এমনকি পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি হেল্পার, সেদিনকার সেই বক্তব্যগুলো ওই মহারাষ্ট্র থেকে তাদের এক নেতা এসেছিলেন, সুনীল দেওধর, তৎকালীন বিজেপির সভাপতি যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব, তাদের বক্তৃতাগুলো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। ওই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে কি বলেছিলেন, मेरा बात आप रिकॉर्ड करके रखिए, घुमा घुमा के दिखाइए, सुनाइए। त्रिपुरा में कॉन्टिंजेंसी, कॉन्ट्रैक्ट ये सब नहीं रहेगा, ये समस्त शब्द থাকবে না, সব পার্মানেন্ট হয়ে যাবে। 7 লক্ষ বেকারের চাকরি হবে, শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর তাদের বেতন কমসে কম দ্বিগুণ হবে, 2.5 গুণ হবে। আরো 4-5 বছর আগে থেকে এরিয়ার পাবেন লাখ লাখ টাকা। আজকে 6 বছর শেষে মিলিয়ে দেখুন, আপনি কৃষক আপনি মিলিয়ে দেখুন, আপনি ক্ষেত মজুর আপনি মিলিয়ে দেখুন, আপনি বেকার যুবক, প্রতিদিন আপনার বয়স বাড়ছে, আপনার চাকরি পাওয়ার যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আপনি শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর, আপনার মাইনে হিসাব করুন, বাজারে যে তেল কিনেন, ডাল কিনেন, নুন কিনেন, ছেলে মেয়ের জন্য বইপত্র পথ্য কিনেন, মিলিয়ে দেখুন তাদের প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো সম্পর্ক আছে কিনা, কিচ্ছু নেই। কাজে মানুষ প্রতিবাদী হচ্ছেন, রাস্তায় নামছেন, সেই প্রতিবাদী কণ্ঠকে চুপ করাতে হবে। আর সে প্রতিবাদী কণ্ঠকে কে নেতৃত্ব দেয়? বামপন্থীরা, লাল ঝান্ডা। কাজেই সর্বাগ্রে সর্বাত্মক লড়াই, আক্রমণ এই লাল ঝান্ডার উপরে আঘাত হানতে হবে। হ্যাঁ, লাল ঝান্ডা আজকে আক্রান্ত। গত 6 বছরে 30 জন সাথী আমরা হারিয়েছি। আপনাদের পানিসাগরে একজন কৃষক নেতা, কি নাম জানি, তাপস সূত্রধরকে আমরা হারিয়েছি। গত 6 বছরে হাজার হাজার আমাদের কর্মী দৈহিকভাবে আক্রান্ত হয়েছে, বাড়িঘর লুট হয়েছে, দোকানপাট থেকে উচ্ছেদ হয়েছে, কিন্তু লড়াই থেকে আমরা এক চুল হটিনি, আর আমরা এগিয়েছি, হটব না। কেননা এই প্রতিবাদী কণ্ঠের নেতৃত্ব আমরা বামপন্থীরা সর্বকালে দিয়ে এসেছি, আগামী দিনও দেব, এবং তাদেরকে নিয়েই আমরা জয়ের নিশান আমরা উদ্দিন আমরা করব। কাজে বন্ধুগণ, এই পঞ্চায়েত নির্বাচনকে শুধুমাত্র আপনার গ্রাম পঞ্চায়েতে কোন ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে জিতে, হ্যাঁ অবশ্যই আজকে চোর, ডাকাত, লুটেরাদের হাত থেকে ছিনিয়ে আনার সংকল্প তো আছেই, কিন্তু আমাদের সংকল্প, আমাদের লক্ষ্য শুধু চোরদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে। এরা মানুষের পেটের ভাত চুরি করে, শিশুদের বরাদ্দ চুরি করে, কৃষকের বরাদ্দ চুরি করে, আমাদের ভোট ডাকাতি করে, আমাদের কথা বলা অধিকার ছিনিয়ে নিতে চায়। আমাদের লড়াই শুধুমাত্র আপনার গ্রামে যারা গত 6 বছর আপনার গ্রামকে যারা পিছিয়ে দিল, আপনার পাড়াকে যারা পিছিয়ে দিল, আপনি যে স্বাধীনভাবে মাথা তুলে অন্যায়ের প্রতিবাদ করতেন, স্বাধীনভাবে কথা বলতেন, আপনাকে চুপ করিয়ে দিল। শুধু
তার জন্য না, সার্বিকভাবে ত্রিপুরা যে গণতন্ত্রের পতাকাকে উড্ডীন করার মধ্য দিয়ে এই রাজ্যটাকে আবারও সুখী, সমৃদ্ধ এবং গণতন্ত্রের কোলাহলে মুখরিত, কোন নির্বাচন মানে উৎসবের আকারে মানুষ ভোট দিতে যায় লাইন করে, মায়েরা শিশু কোলে খোপায় ফুল বেঁধে, এরকম পরিবেশ নিয়ে আসার মধ্য দিয়ে সত্যিকারের এই গ্রাম, সত্যিকারের এই রাজ্য, সত্যিকারের এই আমাদের সুন্দর বাসভূমি তৈরি করার যে আমাদের অঙ্গীকার, এটাকেই সাকার করার জন্য এই নির্বাচনকে আপনারা সেভাবেই গণ্য করুন। 70% এলাকায় এই রাজনৈতিক সন্ত্রাসীরা দখল করেছে, কাজেই এই 30% জায়গায় যেখানে ভোট হচ্ছে, এখানে বিপুল ভোটে হারিয়ে ওই 70% যারা চোর ডাকাতরা দখল করে নিয়েছে, এরা যাতে মাথা নত করে বসে থাকতে বাধ্য হন, তার ব্যবস্থা করুন। রোয়ার মানুষ, পানিসাগরের মানুষ অবশ্যই এই পবিত্র দায়িত্ব, পবিত্র চ্যালেঞ্জ গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের অভিবাদন, নমস্কার এবং আদাব জানিয়ে আগামী লড়াইয়ের, আগামী জয়ের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।